স্বাগত একুশে বিজনেসে। দর্শক, আমি সাদাত হাবিব সেতু আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। এবং আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে রয়েছেন এবং দেশের ব্যবসা বাণিজ্যের এখনকার যে অবস্থা, সেই সফরকে ঘিরে আসলে নতুন কোনো বাণিজ্যিক দ্বিপাক্ষিক চুক্তি হচ্ছে কিনা বা কোনো নতুন করে সুযোগ তৈরি হবে কিনা, এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ রয়েছে, ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ রয়েছে। এবং এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই এবং আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ চায়না চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধা। দর্শক, একুশে বিদেশের অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত জানাচ্ছি একুশে বিদেশের আয়োজনে। মাননীয় প্রধানমন্ত্রীর সফর এবং প্রথম প্রধানমন্ত্রী হিসেবে এই যে সফরটা, এইটার একটু মানে ব্যবসায়ীদের অঙ্গন থেকে অনেক ধরনের কথা আমরা শুনছি। তো আপনাদের, যেহেতু আপনি চায়না চেম্বারের সাথে দীর্ঘদিন ধরে রয়েছেন, চীনের ব্যবসার সাথে আপনার চীনের ব্যবসার পরিবেশ সম্পর্কে আপনার ভালো ধারণা রয়েছে, এই সফরটিকে ঘিরে প্রাথমিক কি পর্যালোচনা আগে দিবেন সেটা একটু জেনে নিতে চাই। আমরা এর আগেও বিভিন্ন সময়ে দেখেছি যে রাষ্ট্রপ্রধানরা চীনে সফর করেছেন, কিন্তু আমি বলবো যে অন্যান্য সফরগুলোর চেয়ে বর্তমান প্রধানমন্ত্রীর এই সফরটা অনেক কারণে সিগনিফিক্যান্ট। কারণ গত করোনা পরবর্তী সময়ে আসলে আমরা সারা পৃথিবীর যে বৈশ্বিক অর্থনীতি, বৈশ্বিক রাজনীতি, আঞ্চলিক রাজনীতি এবং এই ব্যাপারগুলোর এখন যে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ এবং এটার আউটকাম যা দেখা যায়, সেই জায়গায় আমি বলবো যে এটা অত্যন্ত সময়োচিত এবং সাহসী পদক্ষেপ। সাহসী বলছেন কি, মানে ইউএস রেসিপ্রোকাল ট্যারিফের সাথে যুক্ত থাকার পরে এরপরে এদিকে যাওয়ার জন্য, নাকি অন্য কোনো কারণে আপনি বলছেন এদিকে সাহসী? অনেকগুলো ব্যাপারই আছে, এটাও একটা ফ্যাক্টর। সেটা আমরা যেটা দেখি যে সারা পৃথিবীতে এখন ইকোনমিক ডিপ্লোমেসিটা আসলে ট্রেডিশনাল ডিপ্লোমেসির চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। ওকে। এবং আমরা দেখতে পারি যে সারা পৃথিবীব্যাপী বাণিজ্য এবং বাণিজ্যের প্রসার, এইটাই এখন মূল লক্ষ্য হয়ে গেছে এবং বাকি যে কনসিকোয়েন্সেসগুলো আছে সেটা ওই লক্ষ্যকেই ফলো করে আসে। সো সেই জায়গাটার থেকে যদি আমরা পর্যালোচনা করি, চীন আমাদের একটি অপরিহার্য স্ট্র্যাটেজিক পার্টনার, ব্যবসায়িক পার্টনার, উন্নয়নের অংশীদার। সো সকল কিছু মিলিয়ে আমরা যখন পুরো ছবিটা দেখতে পাই, বাংলাদেশের আজকের যে অগ্রগতি এবং বাংলাদেশের আজকের যে অর্থনৈতিক উন্নয়নের পথে আছে, তাতে করে চীনের ভূমিকাটা অপরিসীম। আপনি বলছিলেন চীনের ভূমিকা অপরিসীমের কথা। এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্ররা রয়েছে তাদেরও এক ধরনের প্রশ্ন রয়েছে, আর ইকোনমিক্সে পড়ে তাদেরও একটা আলাপ আমরা প্রায় শুনতে পারি, এবং ইকোনমিকদেরও। আপনি যদি বাংলাদেশের এই এবং চীনের বাণিজ্য সম্পর্ক দেখেন, তাহলে $20 বিলিয়ন বেশি হবে, এবং সেখানে আসলে চীনের হিস্সাই বেশি। মূলত চীনের থেকে অনেক র মেটেরিয়ালস আমরা আনি এবং তৈরি পোশাকের সিংহভাগ ক্ষেত্রে, এবং সেটা আমরা ইউরোপ এবং আমেরিকার বাজারে দিই। এবং এইটা 80 সাল থেকেই চলছে, মানে একেবারে চলে আসছে। কিন্তু চাইনিজ কোম্পানিগুলোকে যেমন তারা ভিয়েতনামে বিনিয়োগ করে, সেইটা কেন বাংলাদেশের ক্ষেত্রে হয় নাই এতদিনেও? এইটার আসলে মূল বাধা কি, মানে এই জিনিসটা বোঝার দরকার ছিল। আপনাকে এই ব্যাপারটি আসলে আমরা সবসময় যেটা করি যে একজন বিনিয়োগ প্রত্যাশী দেশের উইন্ডো দিয়ে জিনিসটা দেখার চেষ্টা করি। আপনি যদি একজন বিনিয়োগকারীর চোখ থেকে দেখেন, তাহলে একজন বিনিয়োগকারী যেই সব দেশে তার জন্য ফেভারেবল নীতিমালা আছে, তার জন্য ফেভারেবল আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, ইজ অফ ডুইং বিজনেসের যে সূচকগুলো আছে, সেগুলো যে দেশের জন্য আপনার স্ট্যান্ডার্ডটা অনেক ভালো, এবং তার যে প্রফিট আছে সেটা যখন রিপ্যাট্রিয়েশনের কথা আছে, সেটার সুযোগটা যেখানে আছে, এবং সর্বোপরি সেই দেশ পরিচালনায় যারা আছেন তাদের চীনের প্রতি যে মানসিকতা, সেই এরকম অনেকগুলো ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টরগুলো তার জন্য বিবেচ্য বিষয়। সো আমরা আশা করছি যে বর্তমানে যেই নির্বাচিত সরকার আছেন তারা এই ব্যাপারগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন, এবং ওনারা দিচ্ছেনও। আমরা কিন্তু এই অল্প সময়ের মধ্যেই বেশ কিছু পদক্ষেপ দেখলাম যেগুলো আসলে ব্যবসা বান্ধব, এবং বিশেষ করে বিদেশি বিনিয়োগকারী, কারণ দীর্ঘ সময় ধরে চীনা বিনিয়োগকারীদের সাথে আমাদের উঠা বসা, ব্যবসা আড্ডা এবং পর্যালোচনায় যেই ব্যাপারগুলোকে নিয়ে তারা ফোকাস করতে চায়, সেই ফ্যাক্টরসগুলোকে তারা কিন্তু এখন
আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ গভর্নমেন্ট কগনিজেন্সে নিয়েছে। একটা কি উদাহরণ দেবেন, মানে চীন বিনিয়োগ করতে চাওয়ার জন্য কি চায়, মানে চীন বিনিয়োগের পরিবেশের জন্য সে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেয় কিসে? বাংলাদেশের আসলে যেই ফ্যাক্টরসগুলোকে তারা আমি একটু লম্বা আলাপ হবে, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশের বেশ কিছু পজিটিভ, বেশ কিছু নেগেটিভ পয়েন্ট আছে এই মুহূর্তে। আমরা পজিটিভ পয়েন্টগুলো যদি চিন্তা করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের একটা ডেমোগ্রাফিতে একটা বড় ইউথ আছে, বাংলাদেশের আপনার সাধারণ মানুষ আসলে শ্রম সস্তার ব্যাপারটা নিয়ে আমি অ্যাডভোকেসি করতে চাই না। তার কারণ এইটা আমাদের দেশের সাধারণ শ্রমিকদের প্রতি আমি মনে করি যথাযথ মূল্যায়ন করা হয় না। বাট বাংলাদেশের যে অ্যাডাপ্টেবিলিটিটা আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশি যারা শ্রমিক ভাই বোনেরা আছেন, তারা বাংলাদেশে এখন চীনের অনেক বৈচিত্র্যপূর্ণ ফ্যাক্টরি হচ্ছে, এবং এই বৈচিত্র্যপূর্ণ ফ্যাক্টরিতে কাজ করার জন্য যে স্কিলটা, সেটাকে যত তাড়াতাড়ি বাংলাদেশি ওয়ার্কাররা অ্যাডাপ্ট করে নিয়েছেন, সেইটা একটা প্রশংসার দাবি রাখে। এবং তার যে আউটপুট হচ্ছে, সেটা আমি মানে নিঃসন্দেহে রিমার্কেবল। তো এছাড়াও বাংলাদেশের যে ইকোনমিক পলিসিটা এই গভর্নমেন্ট আসার পরে নিয়েছে, সেটা অনেক ফেভারেবল টুয়ার্ডস ফরেন ইনভেস্টার্স। আমাদের বারবার যেই ব্যাপারগুলো বলা হয় যে আমাদের নীতি পরিবর্তন হয় বছরে বছরে, আমাদের কর কাঠামোটা বিদেশি বিনিয়োগকারীদের জন্য ফেভারেবল না, সেই ব্যাপারে এই গভর্নমেন্ট এখনও পর্যন্ত আমরা যেটা দেখছি যে যথাযথভাবে যেই সঠিক পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেই সঠিক পদক্ষেপের রাস্তায় আছে। এখন আমি আসি যে একজন বিনিয়োগকারী আবার কি দেখে আশাহত হয়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি যেটা দেখবেন যে চীন যেসব দেশগুলোতে বেশি বিনিয়োগ করেছে, আপনি যাদের কথা বললেন, তাদের একটা পলিটিক্যাল স্টেবিলিটি আছে, তাদের চীনের সাথে যোগাযোগ ব্যবস্থাটা বাংলাদেশের চেয়ে ফেভারেবল জায়গায় আছে, তাদের আপনার সরকারের মনোভাব টুয়ার্ডস চায়না ইজ ভেরি ফ্রেন্ডলি, এবং আমরা দেখি যে তাদের আমলাতান্ত্রিক জটিলতাটা আমাদের মতো নাই, তাদের নন পারফর্মিং লোনগুলো আমাদের মতো নাই, এবং একটা যে পলিটিক্যাল কমিটমেন্ট থাকে একটা গভর্নমেন্টের, যে আমি যখন একটা সিদ্ধান্ত নেই আই স্ট্যান্ড উইথ ইট। সো এই ব্যাপারটায় আমরা দেখেছি যে অনেকগুলো আলাপ, অনেকগুলো চুক্তি, অনেকগুলো এমইউ পূর্ববর্তীতে চীনের সাথে হয়েছে, কিন্তু সেটার কন্টিনিউয়েশনটা আসলে হয়নি। তো আমি আশা করি যে এই যে সিগনিফিক্যান্ট সফরের মাধ্যমে আমরা যেই অ্যাচিভমেন্টটা আছে, সেটার কন্টিনিউয়েশনটা আপনার যথাযথভাবে হবে। আমরা যাতে এখন যে খুব আশান্বিত হলাম, খুব আলাপ হলো মিডিয়াতে, এই ব্যাপারগুলো নিয়ে অনেক প্রচার হলো, প্রধানমন্ত্রী সফল শেষ করে বাংলাদেশে আসবেন, এক মাস পরেই ব্যাপারটা হারিয়ে যাবে, এবং সেটা ওই মন্ত্রণালয়ের টেবিলে টেবিলে ঘুরতে থাকবে। তো এই ব্যাপারটা যাতে না হয়। ওকে, এবার একটু জানতে চাই যে চায়না আমাদেরকে প্রায় 99% সুযোগ দিয়েছে প্রোডাক্টে রপ্তানি, আমরা চাইলেই করতে পারি, কিন্তু আমরা খুব বেশি উইন্ডো ক্রিয়েট করতে পারি না। এই দেশটাতে আমাদের $1 বিলিয়ন, ঠিক $1 বিলিয়ন সামান্য বেশি আমরা রপ্তানি করতে পারি। এবছর আমরা যখন কাঁচা চামড়ার ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম, গত 6-7 বছর ধরে LWG সনদ না পাওয়ার পরে চামড়া ব্যবসায়ীরা সেখানে ব্লু হেডটা বিক্রি করছিলেন। আমাকে ট্যানারি বিটিএর সভাপতি শাহিন আহমেদ নিজে বলেছেন যে এটাতে আসলে তারা সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছেন। চীন আমাদেরকে অনেক কম দামে আসলে এই কাঁচা চামড়াটা নিচ্ছে। চীনে আমরা কেন ব্যবসা বাড়াতে পারছি না? মানে তার উৎপাদন ব্যবস্থা অনেক বেশি, অনেক রকম, এই কারণেই কি আমরা পারছি না, নাকি আরও কোনো ত্রুটি আছে আমাদের? আপনি বর্তমানে চীনের যে পরিস্থিতি, আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত পর্যালোচনা, যে সারা পৃথিবীর সবচেয়ে বড় বাজার হচ্ছে চীন। সেটা পারচেস পাওয়ারের ভিত্তিতে বলেন, সেটা নাম্বার অফ কনজিউমার্সের ভিত্তিতে বলেন, এবং এর ফলশ্রুতিতে আপনি দেখবেন যে সারা পৃথিবীর যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা সকলেই স্বপ্ন দেখে যে আমার ব্যবসাটাকে আমি চীনে নিয়ে যাব। ঠিক যেরকমভাবে আমরা আমাদের গার্মেন্টসকে সারা পৃথিবীব্যাপী নিয়ে গেছি, এবং এটার জন্য খুব অ্যাগ্রেসিভ মার্কেটিং করছি, খুব অ্যাগ্রেসিভ লবিং করছি, এবং আপনার খুব সামঞ্জস্যপূর্ণ যুক্তিশীল নেগোসিয়েশন হচ্ছে আমাদের যে বায়ার ক্লাস্টার আছে তাদের সাথে। এই উদ্যোগটা এখনো পর্যন্ত আসলে চীনের সাথে আমরা করতে পারি নাই। একটা ভালো উদ্যোগ যে বিডার তরফ থেকে আমাদের বহু দিনের দাবি ছিল
যে চীনে আমাদের বহু দেশেরই আছে, আমাদেরও ওই জায়গায় স্থায়ী অফিস থাকা দরকার, যাতে আমরা এই যোগাযোগগুলো, এই নেগোসিয়েশনগুলো, এই লবিংগুলো প্রপার অথরিটির সাথে, শুধু একটা মিটিং করতে গেলাম, সেখানে কিছু এজেন্ডা করে আসলাম, ফলো আপ করলাম না, এটা ডে টু ডে টার্গেট বেসিস আপনার পর্যালোচনা হতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আরও আলোচনা করব, তবে একটা বিরতির সময় হলো। দর্শক, এ পর্যায়ে বিরতির সময় হয়েছে, নিচে একটা ছোট্ট বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আবারও স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছে আমি সাদাত হাবিব সেতু। দর্শক, বাজেটের এই মৌসুমে যখন বিনিয়োগ খরা এবং অর্থনীতির নানা সূচক নিয়ে সবাই চিন্তিত বা হিসাব করছেন, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন চীন সফরে এবং দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিয়ে চারিদিকে আলাপ চলেছে। আমরাও সেই আলাপে যোগ দিয়েছি। বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধা আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আলোচনায় ফিরতে চাই। আমরা বিরতিতে যাবার আগে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম। এবার একটু যে বিষয়গুলো নিয়ে কম কথা হচ্ছে সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে মার্কিন রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে এক ধরনের শঙ্কা এবং বিভিন্ন ধরনের হতাশা আমরা প্রায় শুনতে পারি। এটি মূলত অন্তর্বর্তী সরকারের আমলে করা চুক্তি, যেহেতু এই সরকার সেটি কন্টিনিউ করে যাচ্ছে। অনেকেই বলে থাকেন যে এর সাথে চীনের সাথে যদি আবার আলাদা করে সম্পর্ক নিয়ে এক ধরনের ভীতি অনেকের মধ্যে কাজ করে। আপনি কি মনে করেন যে চীন এরকম রাজনৈতিকভাবে খুবই এগ্রেসিভলি ব্যবসায়িকদের সাথে ডিল করে, নাকি রাদার তার ব্যবসায়িক পরিচয়, চীনের যে একটা বৈশ্বিক ব্যবসায়িক পরিচয় রয়েছে, সেইটাকে আপনি বেশি প্রাধান্য দেন বলে মনে করেন, যেহেতু আপনি তাদের ব্যবসায়ীর সাথে কথা বলেন? আপনি গত কয়েক দশকে, মানে ইদানিংকার না, যদি চীনের ভূমিকাটা গ্লোবালি পর্যালোচনা করেন, আপনি দেখবেন যে গ্লোবাল বা রিজিওনাল কোনো কনফ্লিক্টে আপনি সরাসরি চীনকে যুক্ত দেখবেন না। তাদের পলিসিটাই, রাষ্ট্রীয় পলিসিটাই থাকে হচ্ছে উন্নয়নমুখী, এবং যেটা শুধু তার জন্য না, সারা পৃথিবীর জন্য আসলে শান্তির বার্তা দেয়। এবং বড় বড় যেই সংঘাতগুলোর, সেগুলোর নেগোসিয়েশনের পেছনে এবং সফল সমাধানের পেছনে আমরা অনেক সময় চীনকে প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা পালন করতে দেখেছি। তার মানসিকতাটা যেটা হচ্ছে, উইচ ইজ রাইট, যে একটা স্টেবল সিচুয়েশন, ব্যবসা বাণিজ্য, উন্নতি, সমৃদ্ধি এবং মানুষের যে জীবন মান, যার মধ্যে রাষ্ট্রীয় এবং তার ব্যক্তিগত আবেগ এবং তার অর্থনৈতিক পরিস্থিতি সরাসরি জড়িত, তারা সেই সব জায়গায় ফোকাস করতে চায়। সো সে তার যেই রাষ্ট্রীয় নীতি আছে, তার বাইরে গিয়ে আসলে কখনো খুব এগ্রেসিভলি কোথাও কাজ করবে আমরা এরকম দেখিনি। চীন মোটা তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় যে কোনো দেশের সংকটের সময় বলে দেয় যে তাদের রাজনৈতিক ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, তারা আসলে মানুষের সাথে সম্পর্ক রাখতে চায়। একটু বুঝতে চাই যে এই মুহূর্তে একটি নির্বাচিত সরকার দেশে রয়েছে এবং অপেক্ষাকৃত, যদি আমি অন্তত পক্ষে 5 আগস্টের পরে ইনিশিয়াল 4 মাসের সাথে যদি এই 4 মাসের তুলনা করি, তাহলে অপেক্ষাকৃত আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি ভালো বলতেই পারি, কারণ মবের কালচারটা আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে সরকারের এক ধরনের নীতি রয়েছে। সিটি গ্রুপের রিসেন্ট ক্রাইসিসে সরকার খুব সেভাবেই রেসপন্স করেছে। এবার জানার বোঝার চেষ্টা করতেছি যে এই যে সরকারের যে ব্যবসাকে উদার করে দেওয়ার এক ধরনের বিষয়, এইটা কি চীনকে আকৃষ্ট করতে পারে? যেহেতু আপনি বলছিলেন চীনের এক ধরনের উন্নয়নমূলক অবস্থান রয়েছে, চীন কি এখন কোনো বিনিয়োগের দিকে আসতে পারে? অবশ্যই। দেখুন, আমি এই সরকারের কিছু সিগনিফিক্যান্ট পজিটিভ অ্যাপ্রোচ দেখতে পাচ্ছি। আপনি যদি দেশের ভেতরে চিন্তা করেন, চীন আঙ্গিকে আমরা যেটা দেখতে পেলাম, যে চীনের ইকোনমিক জোন যেটা আছে, এটা অলরেডি আপনার একনেকে উঠেছে, এবং এই ব্যাপারে একটা সিদ্ধান্ত, যেটা বহু বছর ধরে আসলে আটকে ছিল, এই কয়েকদিনের মধ্যেই সরকার এটার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছে, এবং আশা করছি যে এটার মানে অগ্রগতিগুলো শুধু কাগজে কলমে না, আমরা বাস্তবেও দেখতে পাবো যে চাইনিজ ইকোনমিক জোন হচ্ছে। এটা চীনাদের জন্য একটা অনেক বড় সিগন্যাল যে আমরা পজিটিভলি চাচ্ছি তোমরা এখানে আসো। 2 নম্বর যেটা হচ্ছে যে আমাদের এই আপনি দেখবেন যে চীন থেকে পোর্ট এন্ট্রি ভিসা এটা বন্ধ ছিল,
এই সরকার আসার পরেই কিন্তু এই ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে চীনের সাথে আমাদের যোগাযোগটা আরও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, তাদের কনফিডেন্সটা বৃদ্ধি পেয়েছে যখন একটা গভর্নমেন্ট কেম টু দ্য পাওয়ার উইথ পিপলস ম্যান্ডেট। সো এটা তাদের জন্য একটা সিগনিফিক্যান্ট পদক্ষেপ ছিল। তৃতীয়ত বিডা এর আগে বহু কিছু বলেছে, কিন্তু যেটা দরকার ছিল যে চীনের তার একটা পার্মানেন্ট অফিস খোলা এবং সেই পারসুয়েশনটা বিনিয়োগ নিয়ে বাংলাদেশের যে পরিস্থিতিগুলো আছে সেগুলোকে যথাযথভাবে তুলে ধরা। বাট সেখানে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে সরকারের প্রতি একটা অনুরোধ থাকবে যে সেই অফিসগুলোতে আপনারা ছোট একটা টেবিল হলেও বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য দিবেন, কারণ বিডা কাজ করে অ্যাজ আ ফ্যাসিলিটেটর। ব্যবসাটা হয় হচ্ছে হলো ব্যবসায়ী টু ব্যবসায়ীদের মধ্যে। সো তাদের কনফিডেন্সটা যখন একটা ব্যবসায়ীর তরফ থেকে যাবে, সে যখন সেই প্রসপেক্টগুলো দেখবে, সেটা আসলে তাদেরকে বাংলাদেশে আকৃষ্ট করতে একটা বড় ভূমিকা পালন করবে। ওকে, এবার একটু খাত ভিত্তিক যাচ্ছি এবং এই অনেকগুলো খাত রয়েছে, কিন্তু এই মুহূর্তে সংকটের খাতটাতেই নজর দিতে চাই। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে বিদ্যুতের দাম বৃদ্ধির পরে, সব কিছুর পরে পাকিস্তান আসলে চীন থেকে খোলা বাজারে একদম আনার মতো হরে দরে এনেছে সোলার প্যানেল, এবং সেটার উপরে ভিত্তি করে তাদের বেশ ভালো অবস্থায় তারা আপাতত রয়েছে। যদিও দেখতে খুব বাজে লাগে, রাষ্ট্র ব্যবস্থাটা নিয়ে ব্যক্তিদের ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু সর্ট আউট করতে পেরেছে। আমাদের এখানে গতকাল জাতীয় সংসদে সরকার দলীয় হুইপ বলেছেন যে চীনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা চুক্তি হতে পারে এবং সেটা সোলার প্যানেল কেন্দ্রিক। এই খাতে সরকার একটা ট্যাক্স হলিডেও দিতে চাচ্ছে। এই খাতের সম্ভাবনাটা কি আমাদের সুযোগ হতে পারে কিনা, এবং আমাদের জ্বালানি সংকটে আমরা যেভাবে ভুগছি, ব্যবসায়ীরা আপনারা যারা ভুগছেন, সেটা কতটা কমিট হতে পারে বলে মনে করেন? এই একটা সেক্টরে বাংলাদেশের সম্ভাবনা অপার এবং অপরিহার্য। আমি বলি যে একটু ব্যাকট্র্যাক করি। আপনি করোনার সময় দেখলেন যে সারা পৃথিবীর গ্লোবাল চেইন যেটা ছিল সেটা মারাত্মকভাবে ব্যাহত হয়, এবং তারপর যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শুরু হলো, ইউরোপ যখন নাকি আপনার রাশিয়া থেকে এই তেল কিনতে পারছিল না ডিউ টু স্যাংশন অ্যান্ড দ্য ওয়ার, ইউরোপের সামনে আসলে এই নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প ছিল না। এবং এখন যদি আপনি ইউরোপের দিকে তাকান, তাদের একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে আপনার এই সৌর বিদ্যুৎ এবং অন্যান্য নবায়নযোগ্য ইনস্ট্রুমেন্টের মাধ্যমে। চীন নিজের ক্ষেত্রে যেটা করেছে, এক সময় চীন যেহেতু সারা পৃথিবীর কারখানা হিসাবে বিবেচিত হয়, তো স্বাভাবিকভাবেই এই পণ্য উৎপাদন করতে গিয়ে একটা সময় দেখা যাচ্ছিল যে পলিউশন এবং এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস চীনের জন্য একটা অনেক বড় মাথা ব্যথার কারণ ছিল, এবং তাদের একটা কমিটমেন্ট ছিল সারা পৃথিবীর প্রতি যে আমরা একটা নির্দিষ্ট বছরের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে এই জিনিসটা কমিয়ে নিয়ে আসবো, এবং তারা এটা নিয়ে কাজ করা শুরু করে। সেটার বাস্তবায়নে আমরা যেটা দেখতে পারি যে সারা পৃথিবী ব্যাপী তারা সোলার এর অবিশ্বাস্য অর্জন করেছে। সুতরাং সুযোগ দেখতে পাচ্ছেন টেকনোলজি এবং সোলারে কনভার্সনে। বাংলাদেশের মতো দেশ যার নিজস্ব তেল নাই, তার কয়লার উৎপাদনটাও সীমিত, সো কিন্তু বিদ্যুৎ আমাদের প্রয়োজন, এক্ষেত্রে আমাদের আসলে এই সোলারের কোনো বিকল্প নাই। কিন্তু খুব কষ্টের ব্যাপার যে যেই একটা সোলারের প্রজেক্ট, একটু লম্বা হচ্ছে কারণ কিছু ইনফরমেশন বলা দরকার। একটা সোলারের প্রজেক্ট বাংলাদেশের মতো দেশে করাটা একটু কঠিন। কেন? সোলারের জন্য আপনার অপেক্ষাকৃত অনেক বেশি জায়গা দরকার হয়, এবং আপনি যখন আমরা শেষ করতে চাচ্ছিলাম আজকের অনেক আমরা নিশ্চয়ই আমরা পরবর্তীতে আলোচনা করবই। দর্শক, এতক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ও বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক বাণিজ্য এবং এর নানা করণীয় নিয়ে আমরা কথা বলছিলাম বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মির্জার সাথে। এখন সময় হলো একটা বিরতি নেওয়ার। 21শে বিজনেসের আয়োজন আরও চলবে, তবে দুপুর 2:30 মিনিটে আরও আয়োজন নিয়ে আমরা ফিরে আসবো। 21শে সঙ্গেই থাকুন, দেখার আমন্ত্রণ রইল।